নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আর আজ আমার সাথে স্টুডিওতে যিনি রয়েছেন তিনি সকলের ভীষণ প্রিয় এবং বিশেষ করে শিলিগুড়ি শহরের পরিচিত মুখ। এছাড়াও আকাশবাণীর অবসরপ্রাপ্ত ঘোষক অতনু চৌধুরী। নমস্কার, স্বাগত। এতদিন দীর্ঘ অনেকটা বছর আপনি ঘোষণা করেছেন, সঞ্চালনা করেছেন, তো আপনার এই দীর্ঘ জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা আমরা শুনতে চাই প্রথমে। আসলে আমরা যেটা করেছি, সারা জীবন যে কাজটা করেছি, প্রায় 40 বছরের প্রায় অভিজ্ঞতা, তাতে একটা জিনিস আমরা হচ্ছে অডিও মিডিয়াতে কাজ করেছি। অডিও মিডিয়া মানে একটি ঘরের মধ্যে বসলাম এবং বিভিন্নভাবে প্রযুক্তিগতভাবে যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোর পরিবর্তনের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়ে ঘোষণা, তারপর সেই গানটি বা সেই কথিকাটি বা অন্যান্য আদার্স যেটা, সেগুলো আমরা প্রচার করতাম। এইভাবেই আমাদের মানে অডিও যে অ্যানাউন্সার বা আমরা যে বলি যে ঘোষক, সে ঘোষণার কাজটা আমরা করতাম। কিন্তু অভিজ্ঞতা তো বিরাট অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো হচ্ছে, প্রথমে তোমরা নিশ্চয়ই জানবে যে ধরো ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, তা আমার ছোটোবেলায় আমাদের একটা ইচ্ছে ছিল না যে ইডেন গার্ডেনে যখন খেলা হচ্ছে তখন ওখান থেকে কমেন্টেটর আবার কিন্তু আমাদের ওরা হচ্ছে স্থায়ী কোনো কর্মী ছিলেন না, তাদেরকে হচ্ছে টাইম টু টাইম তাদের ডেকে নেওয়া হতো। যেমন পুষ্পেন সরকার, অজয় বসু, এই বিখ্যাত নামগুলো আছে। তা উনি যখন খেলা শুরু হচ্ছে, ধরো ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, তখন কিন্তু বলতেন দুদল নেমে পড়েছে, আমি ইডেন উদ্যান থেকে বলছি, পুষ্পেন সরকার, ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা বলতেন না। সেইখানটা কি হতো, একটা ছোট্ট অভিজ্ঞতা, সেটা আমার চাকরির প্রথমে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে, আমাদের যে কারিগরি দপ্তর থেকে ওখানে একটা টিম যেত, যারা সবসময় ডাইরেক্ট করবে কমেন্টেটরদের, যেটা তারা কিভাবে কখন স্টার্ট করবে, কখন শেষ করবে, কখন বিজ্ঞাপন যাবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তা আমার একটা প্রথম জীবনে, চাকরি জীবনের প্রথম একটা অভিজ্ঞতা হচ্ছে দার্জিলিংয়ে গোল্ড কাপে দার্জিলিংয়ে লেবং ইয়েতে হচ্ছে। সেখানে আমরা স্টুডিও থেকে কি হয়, চলুন আপনাদের দার্জিলিংয়ের লেবং রেস কোর্সে নিয়ে যাই, সেখান থেকে অমুক অমুক দলের খেলার সরাসরি ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন। আমরা কলকাতা কেন্দ্রতেও ঠিক সেইভাবেই আমরা স্টুডিওতে বসে দিচ্ছি, অ্যানাউন্সমেন্টটা দিলাম যে এখন ইডেন উদ্যানে এই এই খেলা হবে, সেখানে আমরা একেবারে সরাসরি ইডেন উদ্যান থেকে সেই খেলা ধারা বিবরণী প্রচার করব। এবার আমি ওটা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল এই কারণে যে কারিগরি দপ্তর থেকে সেই রেডিওটা তারা নিয়ে যেতেন। রেডিওটাতে যখন স্টুডিও থেকে যখন থ্রু করা হলো, তা ওনারা সেই সময় ওই হাতটা দেখাতেন কমেন্টেটরদের। যেই হাতটা দেখালেন অমনি সঙ্গে সঙ্গে স্টুডিওর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তখনই হাত দেখানোর সঙ্গে সঙ্গে ওখান থেকে শুরু হয়ে গেল, বলা শুরু করে দিলেন কমেন্টেটর, নমস্কার আমি উপেন বলছি, এইভাবে ইত্যাদি ব্যাপার। যাই হোক, এই নামগুলো, আর এই নামগুলো কিন্তু আমাদের কাছে একটা বিরাট মানুষ হিসেবে মানে আমাদের দেখা দিত তাদের। আমরা স্বপ্নে তাদেরকে দেখতাম এবং খেলাটাকে পুরোপুরি মনে হচ্ছে তাদের বলা কথাতেই খেলাটাকে আমি দেখতে পাচ্ছি। সেই সময় থেকে, অডিওর পর থেকে কিন্তু চলে এলো দৃশ্য শ্রাব্য মাধ্যম, অর্থাৎ ভিডিও, যেটা টিভি, যেটা কলকাতায় শুরু হলো 75 থেকে শুরু হলো। আমরা মানে দূরদর্শন যাকে বলি সেটা দেখছি। আর 82 নাগাদ শিলিগুড়িতে তখন দূরদর্শন দেখা যেত, কিন্তু একটু ঝিরঝিরে। তারপর থেকে যখন দূরদর্শনের নিয়মিত প্রচার শুরু হলো, মানে সম্প্রচার, তখন কিন্তু মোটামুটি 86 থেকে 86-এ বিশ্বকাপ আমরা মোটামুটিভাবে ভালোই দেখতে পেরেছি। আর সেই সময় এই দূরদর্শন আসার পর কিন্তু এই ধারাভাষ্যকার, ঘোষক, এই শব্দগুলো কেন জানি পরিবর্তন হতে থাকলো। যেমন এখন রেডিওতে কেউ কাজ করলে বলে রেডিও জকি, আরজে। তারপরে অনেকে এখন স্টেজ পারফরমেন্সে সবাই বলে অ্যাঙ্কার, আপনি কি অ্যাঙ্কারিং করবেন? তা এই অভিজ্ঞতাটার থেকে আমি দেখছি যে শব্দগুলো কিভাবে যেন পাল্টে পাল্টে যায়। আমরা কিন্তু অ্যানাউন্সার বলতে বেশি আগ্রহী,
কেননা অডিও মাধ্যমে। একদম। তো আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে বেশ কিছু প্রশ্ন আপনার সামনে রাখবো এবং আজকের এই কেরিয়ার গাইডেন্স পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাই। প্রথমেই যে প্রশ্নটা আমি করব সেটা হলো যে এখন অনেকেই মনে করে যে ভালো দেখতে মানে সুশ্রী হলেই অ্যাঙ্কার হওয়া যায়। আপনি কি এই ধারণার সাথে একমত? একেবারেই একমত নই। একেবারেই একমত নই এই কারণে যে শুধুমাত্র দেখতে ভালো হলেই সে ভালো গ্রহণযোগ্যতা হবে তা না। যেটা হচ্ছে সুসামঞ্জস্য থাকতে হবে, চেহারা মানানসই হতে হবে, তার কণ্ঠস্বর ভালো হতে হবে, এবং শুধু তাই নয়, তার যে বিদ্যা আছে অর্থাৎ শিক্ষিত, তার নলেজ ইত্যাদিটাও বেশি প্রকাশ পাবে। এই সমস্ত ব্যাপারগুলো যদি সুসামঞ্জস্য হয় তাহলে, মানে সুসামঞ্জস্য বিকাশ হয়, তাহলে কিন্তু সে ভালো অ্যাঙ্কার হতে পারবে। শুধু দেখার ভিত্তিতে নয়, একদিন দেখবে, দ্বিতীয় দিন রিজেক্ট করে দেবে। এটা হচ্ছে, এই রিজেকশনটা এখানে ম্যাক্সিমাম। বেশ, আজকাল সোশ্যাল মিডিয়ায় কয়েকটা রিল ভাইরাল হতেই অনেকে নিজেকে অ্যাঙ্কার বলে পরিচয় দেন। এতে কি পেশাদার যে অ্যাঙ্কারিং, সেই অ্যাঙ্কারিং এর মান কমছে কি মনে হয়? মান কমছে বলা ঠিক হবে না, এই কারণে একটা স্বপ্ন থাকে। আমাদের জীবনে একটা যে কোনো কিছুই স্বপ্ন থাকে। যখন সুনীল গাভাস্কার ব্যাট করতেন, সেই ব্যাটটা যখন করতেন তখন মনে হতো যে আহা, আমি যদি ওরকম ব্যাট করতে পারতাম। সচিন তেন্ডুলকার যখন ব্যাট করেন তখন খুব, আমার একটা বন্ধুর গল্প আমার মনে পড়ছে, এখান থেকে শুরু করি একটু, পরে আগে থেকে, যে আমার বন্ধু বলল, তুই না কি যে মাইক্রোফোনে বলে এলি, গুছিয়ে বলতেই পারলি না। তা হুট করে আমারও একটা সুযোগ হলো, আমি একটু ওকে অনেকটা বোকা বানানোর জন্যে তাকে আমি বললাম, তার নামটা ঘোষণা করে দিয়েছি। আমার 2-3 জনের পরে সে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো এবং সে তার অভিজ্ঞতার কথা বলবে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতার কথা বলবে, এবং বলতে গিয়ে মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার কোনো কথা মাইক্রোফোনে বের হচ্ছে না, এবং ও যখন বেরিয়ে এলো বলল যে মনে হচ্ছে আমি, গলাটা কাঠ হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না। তা এইখানটায় তখন আমি বললাম, শোন, এটা একটা চর্চার ব্যাপার, প্রতিদিন মাইক্রোফোন ফেস করতে হবে, এবং তারপর যখন মাইক্রোফোন ফেস করার পরে তখন কিন্তু এই জড়তাটা থাকবে না। এবারে তোমার যে প্রশ্নটা ছিল যে সোশ্যাল মিডিয়া, আজকাল সোশ্যাল মিডিয়া কিন্তু মোটামুটি আমাদের সময়টা 24 ঘন্টার মধ্যে অনেক ঘন্টাই খেয়ে ফেলছে। একদমই তাই। এবং সোশ্যাল মিডিয়াতে যারা এই রিল করছে, রিল করতে গিয়ে অনেকে মারাও যাচ্ছে, রিল যারা করছে তারা কিন্তু ভাবছে যে উনি তো এত ভালো করেন, তাহলে আমি কেন পারবো না। এবং সে নিজের ভাষায় হয়তো শুদ্ধ বাংলাও বলছে না, শুদ্ধ হিন্দিও বলছে না, শুদ্ধ ইংরেজিও বলছে না, কিন্তু ঘটনাগুলোকে রিলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। আর এখন যেটা বলছি যে শিক্ষার বড্ড অভাব, যেটার মধ্যে কম ইনফরমেশান এবং একটা অন্য ধরনের বাচনভঙ্গি থাকে, বা এমনভাবে বলেন, সেটা কিন্তু কিছু লোক দেখেন। আর দেখলে আজকাল কি হিসেবটা হচ্ছে, ভিউ কত, একদম ভিউ কত। এই ভিউ মানে মিলিয়ন বিলিয়ন ভিউ হলেই যে সেটা কি, সেটা আদৌ জনপ্রিয় নাকি, সে কতদিন টিকে থাকবে সেটাও সত্যি কি না, ইত্যাদি ব্যাপারগুলো আসছে। কিন্তু অ্যাঙ্কারিং, যেটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়াতে তো কোনো প্রাতিষ্ঠানিক পরিচিতি নেই। বর্ণা একটি চ্যানেল আছে, সেই বর্ণা নিজস্ব চ্যানেল, সেখানে সে অ্যাঙ্কারিং করছে, তার স্বাধীনতা আছে, তার সেখানে যে যা ইচ্ছে করছে সেটা হয়তো অ্যাকসেপ্ট করলো কিছুদিন, তারপর কিন্তু করবে না। কেননা মানুষের রসদ যদি না পায়, সেই রসদ না পেলে কিন্তু তারা কখনোই সেটাকে বেশি দিন গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। সেই জন্য এই সোশ্যাল মিডিয়াতে যে অ্যাঙ্কারিং বা রিলের যে কথাগুলো বলা হচ্ছে, এটা অবশ্যই যে মার্জিত এবং জনপ্রিয় বা শ্লীল, এই শব্দগুলো যেটা আমরা পরিচিত, সেই ওখান থেকে কিন্তু একটু বিচ্যুত হচ্ছে। আসলে আমার মনে হয় এটা বেশি দিন চলবে না, সব কিছুরই ক্রেজ থাকে। 75 থেকে টিভি শুরু হলো কলকাতা এবং
কলকাতা শহরে 82 থেকে মোটামুটিভাবে আমরা ঝিরঝিরে টিভি দেখি, 86 থেকে আমরা টিভি দেখতে পারি। এখন টিভির মধ্যে 200, 300, 400 চ্যানেল আছে, আমরা কতক্ষণ দেখি? একদম ঠিক রিলটাকেও আমরা ওইভাবেই, অনেকের হয়তো অ্যান্ড্রয়েড মোবাইলই নেই, হুট করে পাস করে দিচ্ছে, তার ভিউ হয়ে গেছে অনেক, কিন্তু দেখা গেল তার ডিউরেশন বা আদার্স সেটা নেই। কিন্তু আমি বলবো অবশ্যই এই অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে যে একটা বিরাট, এটা একটা সম্মানযোগ্য যে কাজ, সেটা একটুখানি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ যেমন এখনকার দিনে খবর যেটা বলা হয়, সেখানে অযথা একটাও লোক নেই মার্কেটে, একটাও লোক রাস্তায়, অতটা ভিড় নেই, কিন্তু তাদের টোনেশন বা টোনাল কোয়ালিটিটা হচ্ছে খুব স্পিডে, এবং মনে হচ্ছে যেন পুরো ব্যস্ত করে তুলে দেওয়া। একদম। এবং যেটা আমরা বলি যে একটা আমাদের কানের মধ্যে শ্রুতিমধুর লাগবে, 80 স্পিড বা 85 স্পিডে যদি আমরা কথা বলি, সেটা কিন্তু কানের মধ্যেও খুব ভালো লাগবে। আর যদি আমরা 120 স্পিডে বলি বা 103 স্পিডে বলি, 30 স্পিডে, সেটা কিন্তু আমাদের কানে অতটা নিতে পারবে না। একদম। তা সেই জন্য যখনই কোনো স্পিড বা যখনই কোনো ইয়ে হয়, সেটা কিন্তু মানুষ কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না, সেই জন্য স্কিপ করে যায় বা টেনে নিয়ে যায়, এরকমভাবে সরিয়ে নিয়ে যায়। কিন্তু এটা অবশ্যই, যে প্রশ্নটা তুমি করলে, সোশ্যাল মিডিয়ার রিলের ক্ষেত্রে যে অ্যাঙ্কারিং, সেটা সত্যি এই অ্যাঙ্কারিং জবটাকেই একটুখানি নিচে নামিয়ে দিচ্ছে। একদম, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এই অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে যে বলা হয় যে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে সেই আগের মতো বাচনভঙ্গিতে খুব ধীরে সুস্থে বললে পরে চলবে না। বিভিন্ন ইভেন্টে, ইভেন এমনকি এখন এরকমও হয়, অনেক প্রোগ্রামেও হয় যে সেখানে ইংলিশ ওয়ার্ড ইউজ করা হচ্ছে। শুধু তাই নয়, মানে সবসময় না ভ্যারিয়েশন চাইছে, যেটা আপনি বললেন একটু আগে যে শ্রুতি মধুর, সেই ব্যাপারটা এখন কম। যে যত বেশি দর্শককে মাতিয়ে রাখতে পারবে, সে তত ভালো অ্যাঙ্কার। এটা কতটা সত্যি? এটা একেবারেই সত্যি নয়, কেননা আমাদের আপডেট থাকতে হবে কিসে? আমাদের নলেজে আপডেট থাকতে হবে, ঠিক আছে? এবার পরিকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে, সেখানে তো আপডেট থাকতেই হবে। যে আমরা ক্যামেরার সামনে বলছি, আমরা মাইক্রোফোনে বলছি, আমাদের প্রযুক্তির মাধ্যমে আগে 1 লক্ষ লোকের কাছে পৌঁছতো, সেটা এখন 1 কোটি লোকের কাছে পৌঁছচ্ছে। এটা প্রযুক্তিগত উন্নয়ন, ঠিক আছে, কিন্তু আপডেট থাকার ক্ষেত্রে হচ্ছে নলেজেবল হতে হবে। বর্তমানে ঘটে যাওয়া ঘটনার সাথে আমি ঘটনাটাকে রিপ্রেজেন্ট কিভাবে করব। তোমাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ঠাকুর ঘরের যে পুজোর ব্যাপারটা, সেখানে ফুল, চন্দন, এগুলো তো সব ছিল, ওটা একই কিন্তু আছে। এখন তুমি ইলেকট্রিক লাইট দিয়ে ধরো তোমার ইয়েটাকে সাজিয়ে রাখলে, এবং লাইটটা আবার নিভছে, জ্বলছে। আবার ঢাক ধরো, তুমি কৃত্রিম ঢাক দিয়েও ঢাক বাজানো হচ্ছে, কিন্তু সেই মনের খোরাকটা পাবে না। ধরো যখন আমি বলছি গ্রামোফোন রেকর্ড, গ্রামোফোন রেকর্ডে তুমি যখন আমির খাঁ শুনবে, নিখিল বন্দ্যোপাধ্যায় শুনবে, বা আদার্স ক্লাসিক্যাল বিশেষ করে শুনবে, গ্রামোফোন রেকর্ডে যেটাকে স্টাইলাস দিয়ে, পিন দিয়ে চালানো হতো, সেই গ্রামোফোন রেকর্ডটা এখন অবসোলেট। এই গ্রামোফোন রেকর্ডে যে গানটা তুমি শুনতে, ধরো আমি বলছি হেমন্ত মুখোপাধ্যায় কোনো এক গায়ের দেশে, এই গানটি যখন তুমি শুনতে, তারপরে এলো কি? তারপরে এলো ক্যাসেট, তারপরে এলো সিডি, তারপরে এখন তো তোমার চিপের মধ্যেই পাচ্ছ। তো এইটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সেই ফ্লেভারটা, বা সামনাসামনি যখন তুমি গান শুনছো তার সেই ফ্লেভারটা, এবং এই কৃত্রিমভাবে মেকানিক্যাল ইয়েতে যখন শুনছো, সেটা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু তুমি যেখানে বলছো মাতিয়ে দেওয়া, এটা কিন্তু সবসময় ইয়ং জেনারেশন চায়, যারা খুব অল্প বয়স, যাদের মধ্যে উদ্দামতা আছে, তাদের মধ্যে সময় নেই। এখন তো ধৈর্য কমছে, একদম। আর ধৈর্য কমার ফলে কি কিন্তু হচ্ছে? সত্যি কি ইয়াং জেনারেশন, এমন অনেক জায়গায় দেখা যায় অনেকেই যারা অনেক বয়োজ্যেষ্ঠ, তারাও পছন্দ করছে সেই চিৎকার চেঁচামেচি, একটা সেই যে ক্রেজিং ব্যাপার, সেটা। হ্যাঁ, অনেকেই, কিন্তু ব্যাপারটা যদি তুমি পার্সেন্টেজে আনো, সেটা কিন্তু অনেকেই মানে কিন্তু বিরাট সংখ্যা না। আমার কথা হচ্ছে এইখানটায়, ধরো আমি বলছি লোক ভিড় করলো, ভিড় করার পরে দেখা গেল যে ওর মধ্যে অনেক অনেক লোক আছে বয়স্ক, প্রবীণ,
কিন্তু তুমি যদি এবার টোটাল ওই অঞ্চলে কতজন প্রবীণ আছে আর কতজন ওখানে উপস্থিত হয়েছে, যতজন উপস্থিত হয়েছে তার মধ্যে কয়জন নাচছে, কয়জন গান গাইছে, তার যদি একটা পার্সেন্টেজ হিসেব করো, তার দেখবে নগণ্য পার্সেন্টেজ। আমরা আসলে কি হচ্ছে, আমাদের দৃষ্টিটা, এই যে আমরা দৃষ্টিটা ধরো, আমরা এই দিকে ডান দিকে যে যতটুকু দেখব, বাঁ দিকে ততটুকু দেখব, আমরা নিচেও দেখব না, উপরেও দেখব না। আমাদের দৃষ্টিশক্তির একটা ব্যাপার আছে যে আমি 137 ডিগ্রি পর্যন্ত আমি যদি হাত এরকম লম্বা করি এবং এরকম যে টানি, আমি এই যে বুড়ো আঙ্গুলটা দেখতে পারবো, এটা 137 ডিগ্রি হবে। আমাদের যে 360 ডিগ্রি হয়, ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এরকমভাবে আমরা মানে 237 ডিগ্রি, ঠিক আছে, এই যে 180 ডিগ্রি আর এটা বাদ বাকি 237 ডিগ্রি আমরা দেখতে পারবো। আমরা এইটা দেখি, এই লেভেলটা দেখি, অর্থাৎ তুমি যেই লেভেলে আছো, আমি বেশ মেইনলি বলবো অর্থনৈতিক যে মান্য, মানে অর্থনৈতিক ইয়েতে ইন্ডেক্সে তুমি যেই পজিশনে আছো, তুমি ধরো নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ নিম্ন মধ্যবিত্ত, এবারে মধ্যবিত্তের মধ্যেও 3টে ভাগ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এরকমভাবে যদি ক্লাসিফিকেশন করো, তা তোমার অর্থনৈতিক পরিকাঠামোতে তুমি যে লেভেলে আছো সেই লেভেলের লোকদেরই কিন্তু তুমি বেশি পর্যবেক্ষণ করবে। তুমি কিন্তু নিচেও দেখছো না, উপরেও দেখছো না, মানে নিচে মানে কি বস্তিতে কি ঘটনা ঘটছে বা বস্তি বাড়িতে লোকজন কিভাবে থাকে সেটাও দেখছো না, আবার উপরে যারা অর্থনৈতিকভাবে খুব সচ্ছল, যাদের আমরা বলছি খুব বড় লোক, তাদের বাড়িতে কিভাবে তারা আছে সেটাও কিন্তু তুমি দেখছো না। তা দেখছো তুমি তোমার সারাউন্ডিংসে, এই সারাউন্ডিংসে দেখার ফলে কিন্তু আমরা বিশ্বাস করি যে সে নাচছে। দেখবে একটা বিয়ের বাড়ি, তোমার বাড়িতে যদি একটা অনুষ্ঠান লাগে বিয়ের বাড়িতে, অনেকে দেখবে নাচছে, কিন্তু সবাই নাচছে না, একদমই তাই। এবং তোমার আমন্ত্রিত যতজন পার্সেন্টেজ হিসেব করো দেখবে খুব নগণ্য, কিন্তু আমরা একটাকে চিহ্নিত করে নিতে পারি। একদম তাই। আমরা আবারও চলে আসি এই যে অ্যাঙ্কারিং করা বা ঘোষণা করা, যেটাই হোক, অনেক সময় অনেক রকম অভিযোগ ওঠে যে এই সব লাইনে থাকতে গেলে বা এইটাকে যদি প্রফেশন হিসেবে বেছে নিতে হয় তাহলে একটা ব্যাকআপ লাগবে, না হলে তোমাকে কেউ, তোমার যদি পরিচিতি না থাকে, তোমার যদি পাতি বাংলা ভাষায় হাত না থাকে, তুমি তেমন ভালো প্রোগ্রাম পাবে না, তুমি তেমন ভালো জান পেহচান না থাকলে সবসময় তুমি প্রোগ্রাম পাবে না, সেক্ষেত্রে ইনকামটাও তোমার খুব কম হবে। তুমি এখানে কতটা নিরাপদ পয়সা রোজগার করতে পারবে সেটাও কিন্তু তোমার কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে কি করণীয়? না, ব্যাপার হচ্ছে এই অ্যাঙ্কারিং, যেটা আমি বলছি, আকাশবাণীতে আগে সারা ভারতবর্ষে প্রায় 3 থেকে 4 হাজার লোক আমাদের শুধুমাত্র ঘোষণার কাজে যুক্ত ছিল বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এটা কমতে কমতে এখন এটা সারা ভারতবর্ষে হয়তো 300 জনের মধ্যে চলে এসছে। অর্থাৎ সরকার থেকে করেছে যে না, আমরা ভয়েসটাকে একই ভয়েস প্রতিনিয়ত না দিয়ে আমরা যদি ক্যাজুয়াল অস্থায়ী ঘোষক নিয়োগ করি তাহলে আমরা বিভিন্ন ভ্যারাইটিটা দিতে পারবো, এবং ভ্যারাইটিটা দিতে পারবো। আমি যেটা বলতে চাইছি সেটা আকাশবাণীতে বা দূরদর্শনে এই যে ঘোষণার কাজ যারা করতেন, যারা স্থায়ীভাবে করতেন, সেই পোস্টগুলো কিন্তু কমে গেছে। এই পোস্টগুলো কমে যাওয়ার ফলে এখানে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং জব। চ্যালেঞ্জিং জব মানে বিভিন্ন রকমের যে চ্যানেল আছে সেখানটায় তারা অ্যাঙ্কারিং করবে। এবার রোজগার, তুমি যেটা বললে যে তোমার যদি হাত না থাকে, তুমি দেখো, আমি তোমাকে বলছি, আমরা তো দেখেছি যে সমাজে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংরক্ষণ, এগুলো শব্দগুলো আমরা শুনেছি। এবার ধরো সেতার প্লেয়ার বা বাঁশি প্লেয়ার, ধরো কোনো এক জায়গায় স্থায়ীভাবে নেওয়া হবে, এবং সেটা যদি ওটা দিয়ে দেওয়া হয় যে এটা সংরক্ষণ করে যদি দিয়ে দেওয়া হয়, দেখা গেল যে সংরক্ষিত যে যারা ক্যান্ডিডেট এলো তারা কিন্তু ওইভাবে বাজাতে পারছে না। ব্যাপারটা বোঝে, শোনো। তা এবার ওই যে হাত থাকা এবং না থাকে, ফার্স্ট হচ্ছে কোয়ালিটি, হু উইল জাজ দ্য কোয়ালিটি, এইটা হচ্ছে বড় ফ্যাক্টর। আমি বারবার বলছি, এটা শিক্ষা দীক্ষার ব্যাপার থাকছে। শিক্ষিত লোকেরা যদি নির্দিষ্ট জায়গায় থাকে তাহলে জাজমেন্টটা প্রপার হবে, আর যদি তারা না থাকে তাহলে প্রপার হবে না। কয়েকদিন বা এর হাত ধরে ওর হাত ধরে কয়েকদিন কাজ করা যেতে পারবে। আর প্রাইভেট কনসার্নগুলো, যারা প্রাইভেট চ্যানেল চালায়, যে কোনো চ্যানেল, তাদের মূল মোটোটা কি বলতো?
ভালো প্রেজেন্টেশন, অবশ্যই ভালো প্রেজেন্টেশন, ভালো অনুষ্ঠান প্রযোজনা, অবশ্যই ভালো অনুষ্ঠান। এর পরেও সর্বোপরি যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট আর্নিং। আর এই প্রফিট আর্নিংটা নির্ভর করছে দৃশ্য শ্রাব্য মাধ্যমে, সেটা হচ্ছে টিআরপি। এবার টিআরপির জন্য তোমাকে নিয়ে নিল একটা বড় চ্যানেল, আর তারপরে দেখা যাচ্ছে তার টিআরপিতে ঘাটতি হচ্ছে, তোমাকে দুদিন পরে তোমাকে কিক আউট করে দেবে, কেন ওদের প্রফিটটা নেমে যাবে। তো অর্থাৎ হাত ধরে যাওয়া যায় একটু লেভেল পর্যন্ত, কিন্তু তোমার যদি কোয়ালিটি না থাকে, তুমি শুধু দেখতে ভালো তা নয়, তোমার কণ্ঠ, শিক্ষা এবং যে নলেজ, এই তিনটে জিনিস যদি, মানে এডুকেশন, নলেজ, পারফর্ম, এই তিনটে জিনিস যদি না থাকে, অর্থাৎ যূথবদ্ধভাবে যদি ঠিকমতো কাজ না করে, তুমি বেশি দিন টিকতে পারবে না। আরেকটা জিনিস, ওই যে বলে না যে কোয়ালিটি যদি থাকে, সেটা তুমি মাটি ফুঁড়ে তুমি বেড়ে উঠবে। অর্থাৎ ভালো চারা গাছ যদি তুমি লাগাও, সে গাছ বড় হবে, কিন্তু তার মধ্যে কন্ডিশন আছে যে সেখানটার মাটি, সেখানটার ওই সমস্ত পরিকাঠামোটা ঠিক থাকতে হবে। এআই ভয়েস, আমরা চলে আসি পরের প্রশ্নে। এআই ভয়েস, এআই প্রেজেন্টার, এই যুগে ভবিষ্যতে কি মানব অ্যাঙ্কারদের চাহিদা কমে যাবে? এটা নিয়ে তো একটা বিরাট প্রশ্ন। এখন এআই যে সমস্ত টুলস ব্যবহার করা হচ্ছে, এটা একটা বিরাট প্রশ্ন। এখানে ইনভেস্টারও নাকি এআই ব্যাপারে অনেক ইনভেস্ট করছে, এবং ব্যাপার হচ্ছে এটা নিয়ে বলছে, এবং এআই দ্বারা যে তোমার, ধরো আমার ভয়েসটা এআই দ্বারা তোমার করা হলো, এবার সে কতটা পারফেক্ট করতে পারলো, সেরকম একটা কান যদি মানুষের থাকে, তাহলে বুঝতে পারবে যে এটা এআই দ্বারা। আমরা কিছুদিন আগে, মানে বছর দুয়েক আগেও, আমাদের যে সোশ্যাল মিডিয়াতে সমস্ত যে রিল আসতো, কোনটা এআই দ্বারা নির্মিত আর কোনটা এআই দ্বারা নির্মিত, এটা আমাদের বুঝতেই অনেকদিন চলে গেল। এখনো যে সবাই বোঝে তার কোনো কিন্তু নেই, মানে এখনো বুঝতে পারে না যে কোনটা ফেক আর কোনটা ঠিক, এবং এটা এআই দ্বারা নির্মিত না মানে এআই দ্বারা নির্মিত নয়। তাই এআই ভয়েস দিয়ে করা যাবে, কিন্তু লাইভের ক্ষেত্রে কি হবে, একটা স্টেজে কিভাবে হবে, তা সেই জন্য জায়গাটা হয়তো কমে যাবে, কিন্তু থাকবে। আর বারবার বলছি, এটা চ্যালেঞ্জিং জব। একদম। অনেকেই বলেন যে অ্যাঙ্কারিং একটা গ্ল্যামারাস পেশা, কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা কি ততটাই কঠিন? শোনো, অনেকেই একটা কথা বলে যে চোঙা ফোকা। চোঙা ফোকা বোঝো? আগেকার দিনে যে রাজারা বলতেন না, একটা চোঙ নিয়ে তার যেতেন, আজকে অমুক জায়গায় এত জায়গায় চোঙে যখন বলতেন, ওরকম অনেকে ওই অ্যানাউন্সমেন্টটাকে বা এই অ্যানাউন্সারের কাজটাকে বা তোমার অ্যাঙ্কারিংয়ের কাজটাকে অনেকে বলে যে চোঙা ফোকার কাজ, এবং এটার মধ্যে কোনো গ্ল্যামার নেই। কিন্তু আমার কিছু অভিজ্ঞতা আছে যে এটার মধ্যে কে কি ভাবলো, যে ভাবছে সে ব্যাপারটা জানে না, সে পারবে না এই কাজটা করতে। ব্যাপারটা বুঝতে পারছো? আমরা তো সমালোচনায় সিদ্ধহস্ত, কিন্তু ধরো তোমাকে সমালোচনা করছে যে বর্ণা যে অ্যাঙ্কারিং করছে এটা ফালতু, এটা এরকম অমুক অমুক, আরে সে পারবে না বলে তোমাকে ঈর্ষা করছে। এবার ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মানুষ মান্যতা দেওয়া। একটা স্কুল টিচারকে যতটা পাত্তা দেবে, সে যতই পিএইচডি হোক, MA হোক, এবং একটা কলেজের অধ্যাপককে কিন্তু তার থেকে বেশি মান্যতা দেবে। অর্থাৎ সিট শেয়ারের ক্ষেত্রে, ধরো একটা স্টেজে 7টা চেয়ার আছে, চেয়ারে কিন্তু তার পজিশন, প্রাতিষ্ঠানিক পজিশনটাকে তারা কিন্তু বেশি পাত্তা দেয়। এবার তুমি যে পোডিয়ামের সামনে যে বলছো, সেই পোডিয়ামে তুমি না বললে কিন্তু এরা এক বিন্দু নড়তে পারবে না, এরা স্থবির হয়ে বসে থাকবে। এবং তুমি যদি বেশি কথা বলে দাও, তাহলেও সেটা হচ্ছে শ্রুতিকটু লাগবে। তুমি যদি কম কথা বলো, সেটাও শ্রুতিকটু লাগবে। অর্থাৎ ওই যে অ্যাডজাস্টমেন্ট, একেবারে সুসামঞ্জস্য ব্যাপারটা, এইটা কিন্তু বিরাট দরকার। কিন্তু অনেকে ভাববে সেটা তাদের ওই মূর্খামি বলা যেতে পারে, একেবারে পরিষ্কার। কেননা জবটার মধ্যে এত গ্ল্যামারাস জব, এত ভালো ভাবনা চিন্তা করা যায় না। যেমন আমি বলছি, তুমি একটা হোমিওপ্যাথ ডাক্তার, BHMS অনেক কিছু আছে,
এমডি ফেমডি সবাই আছেন। এবার বই পড়ে অনেকে হোমিওপ্যাথ ডাক্তার করে, সে কিন্তু ভালো ডাক্তার হয়ে গেছে, কিন্তু সে ওই জায়গাটা ইয়েটা পাবে না। আবার কিছু লোক ওই কি ওষুধ দিচ্ছে, সে যেমন ওই জবটাকে একটু কমিয়ে দিচ্ছে, ঠিক সেরকম যে কোনো লোক এসে অ্যাঙ্কারিং করা শুরু করে দিল, কেন এখানে তো সুর, তাল, লয়, বাজনা, একদম ইনস্ট্রুমেন্ট কিচ্ছু লাগে না, যে কেউ শুরু করলে আমার মনে হয় জবটাকে নামিয়ে দিচ্ছে। একদমই তাই। আমি এই প্রশ্নটা করতামই যে আজকাল যে কাউকে, বিশেষ করে এখন তো প্রচুর পোর্টাল, প্রচুর চ্যানেল, তো ক্যামেরার সামনে যাকে তাকে দাঁড় করিয়ে অ্যাঙ্কার বানানো হচ্ছে, এতে পেশার মর্যাদা কতটা কমছে বলে মনে হয়, আর কি কি না না, এইটাই চ্যালেঞ্জিং। যে যেমন একটা ক্লাবে কোনো বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, এখন তো হয়ই না বলতে গেলে, এখন যোগ্য বেশি হচ্ছে, তাই না? বিচিত্র অনুষ্ঠানে দেখা গেল একটা ক্লাবের একটা ছোকরা, দাদা এটা একটু বলে দিন তো, এটা দাদা এটা বলতে হবে, কে হারিয়ে গেছে, কার পার্স হারিয়ে গেছে। আমি যখনই অ্যানাউন্সমেন্টের ওইটা থাকতাম, আমি বললাম তুমি এসে বলো, আমি ওই ব্যাপারটা বলবো না যে একটা পার্স হারিয়ে গেছে, একটা বাইকের চাবি হারিয়ে গেছে, আমি যে তুমি এসে বলো। ঘটনাটা হচ্ছে আমি বলতে পারি, ও বলছে, তা ওকে আমি কেন মান্যতা দেবো? এই ব্যাপারটা, এই যে ডিফারেন্স, একটা যে মোটামুটিভাবে তৈরি করা একটা জায়গায় পৌঁছলাম, বা সবাই তো বাচিক শিল্পী নয়, কবিতা তো সবাই করে, তোমার অনেকেই কবিতা আবৃত্তি করে, কিন্তু সবাই কি ওই জায়গাটায় যেতে পারে? যায় না তো। এবার ওই জায়গাটা যাওয়ার জন্য যে তার নিয়মিত চর্চার দরকার, সেই চর্চা না করে ওরা ভাবছে যে এটা তো ও বলতে পারে, আমিও বলতে পারি। সে কিন্তু হারমোনিয়াম ধরে গান গাইতে সাহস পাবে না, বেসুরো গাইবে, ইনস্ট্রুমেন্ট ধরে কিন্তু সে বাজাবে না। কিন্তু এটা শুধু বলতে গিয়ে তারা ওই বলছে, ডিফারেন্সটা যদি মানুষ না বোঝে, এবং মানুষকে বোঝানোর যে দায়িত্বটা, সেটা কিন্তু অ্যাঙ্কারদেরই এবং এই ঘোষকদের, যে কেউ বলছে আর কেউ ভালো বলে, এই যে ডিফারেন্সটা কিন্তু তৈরি করা একটা ব্যাপার, কিন্তু এটা চ্যালেঞ্জিং জব। এখন আমি যেটা বলতে চাইলাম যে অনেকেই আছে যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রচুর আমরা দেখতে পাই ভুলভাল বকে যাচ্ছে, যেগুলো মানে কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে না, এরকম অনেক অভিযোগ আসে, শোনা যায়, ইভেন আমরাও দেখি। তো সেক্ষেত্রে যারা ভালো বলে বা ভালো করে, কোথাও গিয়ে কি তাদের উপরে ইম্প্যাক্ট পড়ে? অবশ্যই সে দুঃখ পায়, বাড়িতে বসে সে দুঃখ পায়, কেননা হাঁটু জলে সাঁতার কেটে যদি আমি বন্যার পরিস্থিতি বোঝাতে হয়, এরকম আমরা অ্যাঙ্কারিং দেখেছি, এরকম নিউজ রিলেও দেখেছি আমরা, এবং দেখা যাচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে রাস্তায় একদম ভিড় নেই, আর প্রচুর ভিড়, এখানটা দেখা যাচ্ছে দশমী পুজোতে ভাসানে মনে প্রচুর ভিড়, দেখা গেল একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স প্রায় 100 মিটার, ওর মধ্যে কোনো ভিড় অতটা নেই, অথচ ওইভাবে তারা এটা বলে। এটা হচ্ছে স্টান্ট দেবার জন্য, কারণ তারা দেখেছে যে আমিন সাহানি বলছে, দেখেছে তারা অনেকেই বড় বড়, যেমন খবর পড়তো না, বরুণ হালদার, লতিকা রত্নম, এই ইত্যাদি অনেক নাম ভেসে আছে। আমি বলছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলে হবে না। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যখন বাংলাদেশ যুদ্ধের সময় উনি গলাটাকে নামিয়ে নিতেন সেই 71-70-তে উনি নামিয়ে নিতেন, ওইটা শোনার জন্য মানুষ, তখন তো অডিও মাধ্যম, লোক কিন্তু শোনার জন্য কিন্তু একেবারে রেডিওর একদম কানের সামনে, একদম সবাই চুপ, পিন ড্রপ সাইলেন্স, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়ছে সেই খবরটা শোনার জন্য। ঘটনাগুলোকে উপস্থাপিত করছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এবার তার যে মানে বাচনভঙ্গি এবং তার যে মডুলেশন, সেই মডুলেশনটাকে কাজে লাগিয়েছেন। কোনো মৃত্যু সংবাদ তো হাসতে হাসতে দেওয়া যায় না, আবার ঠিক সেইভাবে এইবার অনেকে যেটা, এটা ডিফারেন্সটা অনেকে বুঝছে না, তার জন্য। আর তার মধ্যে তো এখন সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকমের খবর যায়, কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিভাবে বলছে না বলছে, কোথাও গিয়ে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। এটাকেই যদি কেউ ম্যানেজ করতে পারে, তাহলে সে কিন্তু টিকে যাবে। এবং টিকে যাওয়ার জন্য আমি যেটা বললাম, যে বীজ পুঁতলে সেই বীজটা বেড়ে উঠবেই, কোয়ালিটি যদি থাকে সে উত্তরোত্তর তার হবেই। আমি দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কত এলো কত গেল,
হারিয়ে গেল, নিমেষে হারিয়ে গেল। এবং তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে খুব যত্নে থাকতে হয়। যত্নে থাকার ব্যাপারটা হচ্ছে কি, প্রতিদিন আপডেট থাকতে হবে। মানে একেবারে বোকা হয়ে, কোনো বোকা অ্যানাউন্সার দেখেছো তুমি? হ্যাঁ, উত্তর দিতে 3 মিনিট লাগে, এরকম তো দেখোনি তো। সেই ব্যাপারটা হচ্ছে এইখানটা যদি মানে সে সঠিকটা জানুক না জানুক কিছু একটা বলে দেবে, বলতে হবে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, আর এটাতে এখন আরো এই সোশ্যাল মিডিয়ার যুগে বা এই যে বিভিন্ন চ্যানেলের যুগে এটা আরো বেশি চ্যালেঞ্জিং। সেই জন্য এখানে টিকে থাকা যাবে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি পারবই। এই যে প্রতিদিনের ওই যে পারাটা, যেমন ব্যাংকে অনেকে কাজ করতেন না, ওই যে ফ্রন্ট লাইনে মানে যেখানে ক্যাশে ওই যে টাকা গোনা, টাকা দেওয়া, এই ব্যাপারটা, ওই কাজটা করতে গিয়ে একজনের মাথা টাথা ঘুরে গেছে, কিন্তু বহু লোক করছেন। ঠিক সেরকম এই চ্যালেঞ্জিং জবটা যারা পারবে, ওরকম যাদের দম হয়, তারা একদম। তো আমি আমাদের আজকের এই সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে যারা নিজের কেরিয়ার গড়তে চায় অ্যাঙ্কার হিসেবে বা অ্যানাউন্সার হিসেবে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? এখন সরকারি চাকরির পরীক্ষাতে না এমটিএস বলে একটা পোস্ট হয়েছে, অর্থাৎ এমটিএস বলে। সেটা হচ্ছে আগে পিয়ন বলা হতো, দপ্তরি বলা হতো, ভিস্তি বলা হতো, ওটার বদলে এখন এমটিএস বলছে, মাল্টিটাস্কিং। ঠিক আছে, মাল্টিটাস্কিং মানে অনেক কিছু করতে হবে। এবার দেখবে তুমি এই শুধুমাত্র অ্যাঙ্কারিং করে টিকে থাকাটা কিন্তু একটু মুশকিল। অ্যাঙ্কারিং, এডিটিং, কম্পিউটার জানতে হবে, নিউজ সম্পর্কে ভালো রাখ, এই যে ব্যাপারগুলো সমস্তটা এই মাল্টিটাস্কিং, এই ব্যাপারটা হলে সে টিকে থাকবে। কেন, এই চ্যানেলগুলো তো চলবে। একদম। এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, যে আমি নিউজে আসবো না, নিউজকে বাদ দিয়ে আমি শুধুই অ্যাঙ্কার হিসেবে থাকতে চাই। আমি বিভিন্ন প্রোগ্রাম অ্যাঙ্কারিং করলাম, আমি বিভিন্ন ইভেন্ট অ্যাঙ্কারিং করলাম, সেটার মধ্যেও কিছু মানানসই যে সবখানে আমি চলে যাচ্ছি তেমনটা নয়, এরকমও কিন্তু অনেকের ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে করণীয়টা কি? সেই ক্ষেত্রে একটা করণীয়, মানে আমি বলছি যে ওই যে তুমি যেটা বললে না, পহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি, ঘটনাটা যে ইভেন্ট তুমি করলে, তুমি যেই বয়সে করছো সেই বয়সে তোমার খুব মানে অ্যাকসেপ্টেন্সটা ম্যাক্সিমাম, ধরো লোকের গ্রহণযোগ্যতাটা খুব যায় ভালো, তুমি সেই ইভেন্ট বা অন্যান্য প্রোগ্রামে তুমি নিচ্ছ। কিন্তু এবার তুমি তো বুড়ি হবে, তো বুড়ি হলে তোমার শরীরের একটা পরিবর্তন হবে। এবার দেখা ওই বুড়িটা কেন করছে, এরকম অ্যাকসেপ্টেন্সটা কমবে। ওই কমলে কিন্তু তখন ওই যে সুইচ ওভারের জায়গাটা রাখতে হবে। আমি যেটা বারবার বলছি, যে মাল্টিটাস্কিংয়ের সঙ্গে তখন তুমি সবাইকে শেখাবে, তুমি তখন ডেস্কে চলে যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তুমি তখন স্ক্রিপ্ট রাইটিংয়ে চলে যাবে। এই যে শেখানো ব্যাপারটা, কেননা সমস্ত কাজ তুমি একই কাজ, এটা তো আর ওই কলম পেশা কেরানি নয়, একদমই। বা একই জিনিস তুমি ইতিহাস ভূগোল পড়াচ্ছ স্কুলে 40 বছর ধরে সবাই পড়াচ্ছে, ছাত্র পরিবর্তন হয়, কিন্তু ইনপুট তো পরিবর্তন হচ্ছে না। এবং তাদের ওই বলতে 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 তাদের কারোর বইটই লাগে না, টোটাল অঙ্ক বইয়ে যা অঙ্ক আছে সব করে দিতে পারবে। আমি বলছি সেইটা এই জবের ক্ষেত্রে কিন্তু একদমই হবে না, এবং এটা খুব চ্যালেঞ্জিং। তোমার ওই সুইচ ওভারের জায়গাটা রাখতে হবে। তো সেক্ষেত্রে যারা নিজের প্রফেশনকে অ্যাঙ্কার হিসেবে বা অ্যানাউন্সার হিসেবে নিতে চায়, মানে তাদের কোনো স্টেবিলিটি নেই, এটা মানতেই হবে, তাই তো? আমি স্টেবিলিটি মানতে এই কারণে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই অ্যানাউন্সারের পোস্টগুলো সব তুলে দিয়েছে। অটোমেটিক্যালি স্টেবিলিটি বলতে তো আমরা সরকারি প্রতিষ্ঠানের কাজগুলোই বলি। এবার যেহেতু কর্পোরেট সেক্টর, একটা চ্যানেল একটা কর্পোরেট সেক্টর, এইখানটা কিন্তু কেউ যদি অ্যানাউন্সার হতে চায় বা অ্যাঙ্কার হতে চায় বা যেভাবে রেডিও জকি হতে চায় বা যা কিছু, বা অনেকে বলে সঞ্চালনা ইত্যাদি ইত্যাদি শব্দগুলো আছে, তো এইটা করার ফলে আমি অনেককেই বলি সেই ব্যাপারটা, এটা করলে তুমি কিন্তু তন্দরুস্ত হয়ে উঠবে, অর্থাৎ তুমি কিন্তু একদম পারফেক্ট একটা মানুষ হয়ে উঠবে। যে কোনো ইন্টারভিউতে গিয়ে তুমি কিন্তু ফেস করতে পারবে। তুমি এটা শখের জায়গাটা রাখলে, প্রফেশন না নিলে, কিন্তু তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে এইটাকে সামনে নিয়ে। কারণ তুমি যখন এই প্র্যাকটিসটা করছো তখন তোমার এমন একটা ভয়েস তৈরি হবে, বা তুমি যেভাবে বাচনভঙ্গিটা তৈরি হবে যেটা খুব কনভিন্সিং, লোকে একদম বিগলিত হয়ে যাবে। তা তুমি যদি কোনো ইন্টারভিউ ফেস করো, তাহলে আমার দেখা জানা
যে WBCS বা আদার্স বড় বড় পরীক্ষায় তারা আকাশবাণীতে ক্যাজুয়াল কাজ করেছে, মানে অস্থায়ী কাজ করেছে। তারা যখন বলেছে ইন্টারভিউ বোর্ডে যে আমি এই কাজ করেছি, আকাশবাণী দূরদর্শনে কাজ করেছি, তাদের অন্য প্রশ্নে যায়নি, কেন সবারই তো আগ্রহ থাকে। রেডিওতে তো ছোটবেলায় মনে হতো যে ওই ছোট ছোট লোক ওই রেডিওর মধ্যে আছে, কি এবার তাদের কোনো প্রশ্ন করেনি। এবার তারা যখন বলছে, লোকে কনভিন্সড হচ্ছে, 4-5 জন যারাই থাকে না কেন তারা কিন্তু কনভিন্সড হয়ে যাচ্ছে। একদমই। তাহলে এক কথায় বলা যায় যে অ্যাঙ্কারিংকে যারা পেশা হিসেবে বেছে নিতে চায় তাদের এটা সাইডে রাখাই ভালো, তাই তো? এই বর্তমান যে আর্থসামাজিক পরিস্থিতি, এই আর্থসামাজিক পরিস্থিতি, বড় চ্যানেলে কাজ করছো ঠিক আছে, তারপরে তোমার ওটা ধরে রাখাটা, তোমার যদি একদিন গলা ব্রেক করে তাহলে তোমাকে কিন্তু কোম্পানিও রাখবে না, কি? এবং আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে অনেকেই এই কাজ করতে গিয়ে তাদের প্যারালাইসিস হয়ে গেছে বা ইয়ে গেছে। তো এবার তাদের তো সরকারি প্রতিষ্ঠান, তাদের অন্য কাজ গভর্নমেন্ট করিয়েছে, কিন্তু তাদের অ্যাঙ্কারিং করেনি। এই যে চ্যালেঞ্জিং ব্যাপারটা এখনকার দিনে একটা বিরাট ফ্যাক্টর তো, কিন্তু এটা করা ভালো এবং ইয়ং বয়সে তো সবারই করা উচিত। বেশ, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে অনেক নতুন অ্যাঙ্কারদের ভাষা, উচ্চারণ এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন ওঠে, তো কোথাও গিয়ে কি মনে হয় ইন্ডাস্ট্রি এই সব কিছুর সাথে আপোষ করছে? আপোষ অবশ্যই করছে, কারণ এখন ভাষা বদলে যাচ্ছে। মানে চাষার ভাষা উঠে এসেছে ড্রয়িং রুমে। মানে ব্যাপারটা এইভাবে বলা ভালো যে আমরা যে একদম বাংলাটাকে যে ঠিকভাবে বলবো সেই ব্যাপারটা আমরা পারি না। আমরা এর মধ্যে জগা খিচুড়ি বাংলাটাকে বলছি, কারণ আসলে শিক্ষার ব্যাপারটা খামতি থেকে যাচ্ছে। আমাদের ভাষা জ্ঞানটা, আমাদের উচ্চারণ বিধি, সেইটাকে আমরা মানি না। আমরা শব্দ চয়নের আমাদের গণ্ডগোল আছে, কোনটা শ্লীল কোনটা অশ্লীল তার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতে পারি না। এই যে আমি কথাগুলো বলতে বলতে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করছি, কেন ইচ্ছে করে বলছি, কেন মানুষ দেখা যাচ্ছে যে 6টি শব্দ দিয়ে একটা সেন্টেন্স, তার মধ্যে অন্ততপক্ষে একটা ইংরেজি একটা হিন্দি থাকছে। এই যে জগা খিচুড়ি ব্যাপারটা, এটা আবার অন্য লোক নিচ্ছে, এটা নিচ্ছে যখন নিক, এবং এইটা ইন্ডাস্ট্রি চাইছে কি আমার প্রফিট দিয়ে তখন এটা। কিন্তু আমার মনে হয় বেসিক কয়েকটা জিনিস না জেনে এদিকে পা না বাড়ানোই ভালো। একদম, সেই বেসিক জিনিসগুলো একটা একটা শব্দে বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। প্রথমে হচ্ছে নলেজ গেইন করা দরকার। কণ্ঠটা যদি আমার না থাকে তাহলে দরকার নেই ওদিকে যাওয়া। আমি যদি দেখতে বিচ্ছিরি কদাকার হই, যেমন আমি দৃশ্য শ্রাব্য মাধ্যমে আমি অতটা আমি সরগর নই। এবার অডিওতে যেটা হচ্ছে, এবার বলছি যে এই জিনিসগুলো যদি যেগুলা মানুষ অ্যাকসেপ্ট করবে, সেই অ্যাকসেপ্টেন্সের জায়গাগুলো যদি না থাকে, আমি আমি পথ হাঁটবো কিভাবে, সেখানে বিপদ আছে কিনা সেটা দেখে তো, বা আমি যোগ্য কিনা সেটা দেখে তো। আমার খুব ইচ্ছে আমি কি বলে ISI হব, মানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, অথচ অঙ্ক জানি না, ব্যাপারটা তাই না? অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় নিলাম, আমরা এখন শেষ করব। তবে শেষ করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্কারিং প্রফেশনে কিন্তু কোনো স্টেবিলিটি নেই, সেটা পাশে রাখাই ভালো। তার পাশাপাশি একটা অন্য কিছু করা যেতে পারে, তাই তো? সেটা আমি বারবারই একটাতে জোর দিচ্ছি যে বিভিন্ন যে চ্যালেঞ্জিং, এবং চ্যানেলে তুমি দেখবে যে অ্যাঙ্কার কতদিন টিকছে। যদি দেখো যে একজন অ্যাঙ্কার 5 বছর টিকছে, তাহলে ব্যাপারটা ওটা মানে কি, তাদের টিআরপির উপরে নির্ভর করছে। অটোমেটিক্যালি আমার মনে হয়, আমার দৃষ্টিভঙ্গিতে, যে এটা একটু সাইডে রেখে অন্যান্য প্রফেশনের দিকে এগিয়ে যাওয়া ভালো, কিন্তু এটাকে ত্যাগ করা নয়। কেন এখন মানুষ লোকে বলতেও পারে না ঠিক মতো, মানে একদম মাইক্রোফোনে স্টেজে বলতে গেলে না একদম উল্টো পাল্টা বলে ফেলে, তখন দুঃখ লাগে। একদম, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু আমরা জানতে পারলাম। আর আশা করি আজকের এই পর্বে যারা এই প্রফেশনে আসতে চাইছেন, ওনার কথাগুলো মাথায় রেখেই কিন্তু এই প্রফেশনে আসুন। হ্যাঁ, অবশ্যই আসুন, উনি কিন্তু না করছেন না, কিন্তু একটু নলেজেবল হয়ে আসুন। হ্যাঁ, অবশ্যই। একদম, অনেক অনেক ধন্যবাদ। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমদরিয়ার সঙ্গে। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।